জেক্সপো 2017 এর ম্যাথমেটিক্সের পার্ট 5 ভিডিওতে আমি 41 থেকে 50 অর্থাৎ 10টি প্রশ্ন সমাধান আলোচনা করব। এর আগের 4টে পার্টের ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যদি x⁴ - 17x² + 16 0 হয় তাহলে এই সমীকরণটির বীজদ্বয়ের বর্গের যোগফল কত হবে? দেখো, এই প্রশ্নটিতে সামান্য একটু ভুল আছে। এখানে যে বীজদ্বয় লেখা আছে, এই শব্দটা এখানে হবে না, এখানে হবে বীজগুলির। বীজগুলি। আসলে দেখো, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে হচ্ছে এক্স হচ্ছে চলরাশি বা চলসংখ্যা। তো এই চলসংখ্যার সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত? 4। তাহলে এই সমীকরণটা থেকে আমরা এক্সের 4খানা মান পাবো। যে 4টে মানের প্রত্যেকটাকে আমরা বলবো এই সমীকরণটার এক একটা বীজ। তাহলে এই সমীকরণটার কটা বীজ হলো? 4খানা বীজ হলো। তাহলে এখানে 4খানা বীজের বর্গের যোগফল বার করতে হবে। তাহলে বীজদ্বয় মানে তো বীজ, দুটো বীজ, তো দুটো বীজ তো এখানে হচ্ছে না, এখানে 4টে বীজ হচ্ছে। তো এখানে 4টে বীজের বর্গের যোগফল আমাদের বার করতে হবে। তো এখানে এই শব্দটা ভুল। প্রশ্নটা 2017 জেক্সপোতে প্রশ্নটা এক্স্যাক্টলি বাংলাতে এইভাবেই দিয়েছিল, কিন্তু আমি দেখলাম যে এই প্রশ্নের যে ইংরাজি যে ফর্মটা দেওয়া আছে, তো সেখানে দেখি এখানে কিন্তু বীজদ্বয়ের কথা উল্লেখ নেই, ওখানে কিন্তু বীজগুলির কথাই উল্লেখ ছিল। তো আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন অঙ্ক করবে, যারা তোমরা বাংলা মিডিয়াম থেকে আছো, যারা বাংলা প্রশ্ন দেখে অঙ্ক করছো, তখন মানে করার সময় যদি দেখো যে তোমরা যেটা উত্তর বার করেছো, সেই উত্তর হচ্ছে এখানে যে 4টে অপশান দেওয়া থাকবে তার মধ্যে কোনো অপশানের সাথে যদি না মেলে, তখন তুমি কি করবে, ইংলিশে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনটা একবার দেখে নেবে। হতে পারে হয়তো ইংলিশে দেওয়া যে কোয়েশ্চেনটা আছে সেটা ঠিক আছে, তাহলে তুমি সঠিক নির্বাচন করতে পারবে যে তোমার প্রশ্নে ভুল আছে না অপশানে ভুল আছে না পুরো দুটো জায়গাতেই ভুল আছে। তো এটা আমার সাজেশন তোমাদের, তোমরা অনেক সময় বাংলা কোয়েশ্চেন ছাড়াও ইংলিশ কোয়েশ্চেন দেখে অঙ্ক করবে। তো চলো দেখো এবার আমি এই প্রশ্নটা সমাধান করি কিভাবে। x⁴ - 17x² + 16 = 0। এখন এই সমীকরণটাকে আমরা মিডল টার্ম করব কিভাবে? এখানে 17x² আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 16, তো যোগ করে আমরা এখানে 17টাকে লিখব এবং যে দুটো সংখ্যাকে যোগ করব সেই দুটো সংখ্যার গুণফল যেন 16 হয়। তো এটা খুবই সহজ। 16কে আমরা 16 × 1 এইভাবে লিখতে পারি এবং তারপর 16 আর 1 এই দুটো সংখ্যার যোগফল কত হচ্ছে? 16 + 1 = 17। তাহলে এখানে 17 জায়গায় লিখব 16 + 1। তাহলে x⁴ - 16 + 1 x² + 16 = 0। এরপর আমরা কি করব, এখানে ব্র্যাকেট থেকে এই সংখ্যাগুলোকে বার করব এবং x² সাথে গুণ করে বার করব। এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্ন পাল্টে যাবে। x16 আগে প্লাস আছে, তাহলে হয়ে যাবে -16, আর x² সাথে গুণ করলে একটা x² আসবে, মাইনাসে প্লাসে মাইনাস 1x²। 1x² অর্থ হলো x² + 16 = 0। এরপর x⁴ আর -16x² থেকে আমি x² কমন নেব, তাহলে পড়ে থাকছে কত? x² - 16। আর একইভাবে এখানে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, তাহলে আমি ধরে নেব যে 1 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে x² - 16 = 0। এখানে মাইনাস কেন হলো? কারণ আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি। মাইনাস কমন নিলে একইভাবে যখন ব্র্যাকেটের ভেতরে সংখ্যাগুলো ঢুকবে তখন চিহ্নগুলো আবার বিপরীত হয়ে যাবে। তাহলে x² আগে মাইনাস ছিল, এটা হয়ে গেল প্লাস, 16 আগে প্লাস ছিল, হয়ে গেল মাইনাস। আবার আমরা দেখতে পাচ্ছি x² - 16 কমন যাচ্ছে, তো x² - 16 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? x² - 1 = 0। এবার এইখান থেকে এই দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এই দুটো রাশির মধ্যে যে কোনো একটি রাশি 0 হবে। তাহলে লিখব হয় x² - 16 = 0 অথবা x² - 1 = 0। এবং এখান থেকে আমরা কি পাচ্ছি? x² = 16। এবার যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে এখানে হবে +√16। তাহলে এর অর্থ হচ্ছে x = +−4। আর এখান থেকে আমরা পাচ্ছি x² = 1, অর্থাৎ x = +−1। তাহলে আমরা x এর 4খানা মান পেলাম। একটা হচ্ছে
4 আর একটা -4, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। এখন এই চারটে মানের অর্থাৎ এই চারটে মানকে আমরা বলবো চারটে বীজ। এখন এই চারটে বীজের যোগফল কত হবে, বর্গের যোগফল কত হবে, 4 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তাহলে দেখো কত হচ্ছে, 4 স্কোয়ার মানে 16, -4 স্কোয়ারের অর্থ হচ্ছে 16 প্লাস 1 আর -1 স্কোয়ারের অর্থ হচ্ছে 1। তাহলে 16 16 32 33 34 অর্থাৎ 34। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর ডি অর্থাৎ 34। পরের প্রশ্ন, চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের কেন্দ্র ও যদি অ্যাঙ্গেল ওএডি = 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ওসিডি = 20 ডিগ্রি হয় তাহলে এবিসি মান কত হবে। দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এখানে ওএডির মান 30 ডিগ্রি, ওসিডির মান 20 ডিগ্রি। তাহলে এবিসির মান এখানে চাওয়া হয়েছে কত হবে। তো এটিকে সমাধান করার জন্য আমরা ডি আর ও এটাকে যুক্ত করলাম। যুক্ত করার ফলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই দুটো ত্রিভুজেরই ক্ষেত্রে তোমরা দেখো যে ওডি আর ওএ, এই ত্রিভুজটার ক্ষেত্রে ওডি আর ওএ এই দুটো বাহু সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এখানে এই 30 ডিগ্রি কোণের সাথে এখানকার এই কোণটা সমান হবে, অর্থাৎ এই কোণটার মানও হবে 30 ডিগ্রি। একইভাবে এই পাশে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? তার কারণ ওডি বাহুর সাথে ওসি বাহুটা সমান, এই দুটো বাহু একই বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে। তাই এই 20 ডিগ্রি কোণের সাথে এখানকার কোণটা সমান হবে, অর্থাৎ এই কোণটার মান হবে 20 ডিগ্রি। তোমরা জেনে রাখবে একটা কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান, আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ হলো যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এই যে দুটো বাহু আমি এখানে অঙ্কন করেছি, 1 নম্বর বাহু 2 নম্বর বাহু, তো এই দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহুর বিপরীতে যে কোণটা আছে সেই কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ 1 নম্বর বাহুর বিপরীতে এই কোণটা আছে 3 নম্বর এবং 2 নম্বর বাহুর বিপরীতে আছে 4 নম্বর কোণ। তাহলে এখানে 1 নম্বর বাহুর বিপরীত কোণ এবং 2 নম্বর বাহুর বিপরীত কোণ এরা পরস্পর সমান হবে। তাহলে এই অর্থে এখানে এটা 30 ডিগ্রি হলে এখানে এটা 30 ডিগ্রি হবে এবং এখানে এটা 20 ডিগ্রি হলে এখানে এটা 20 ডিগ্রি হবে। তাহলে সমগ্র কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি অর্থাৎ 50 ডিগ্রি। এবার দেখো আমরা চিত্রটাকে একটা এখানে আঁকি। এখানে অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 50 ডিগ্রি। এবার এবিসির মান আমাদের বার করতে হবে। দেখো যেহেতু এবিসিটি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবার তোমরা জেনে রাখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। যেহেতু অ্যাঙ্গেল ডি এবং অ্যাঙ্গেল বি এই বৃত্তস্থ চতুর্ভুজের দুটো বিপরীত কোণ, তাহলে ডি কোণ এবং বি কোণ, ডি কোণ এবং বি কোণ এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তার মধ্যে একটা কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে দ্বিতীয় যে কোণটা আছে সেই কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে অ্যাঙ্গেল এবিসি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর সি অর্থাৎ 130 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি কিউবয়েডের তল, কিনারা ও শীর্ষবিন্দুর সংখ্যা যথাক্রমে এফ, ই এবং ভি হলে এফ প্লাস ই প্লাস ভি এর মান কত। দেখো কিউবয়েডের অর্থ হলো আয়তঘনক, 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 অথবা আমরা বলতে পারি সমকোণী চৌপল, সমকোণী চৌপল। উদাহরণ হিসাবে তুমি ধরে নিতে পারো একটা দেশলাই বাক্স অথবা একটা ইট, ঘর বানানোর জন্য যে ইট ব্যবহার করা হয় সেই ইট। তো ইটের যে আকার বা দেশলাইয়ের যে আকার সেটা হচ্ছে কিউবয়েডের আকার বা আয়তঘন বা সমকোণী চৌপলের আকার। তো দেখতে এরকম হবে ছবিটা। এটা হচ্ছে একটা কিউবয়েড। এখন এই কিউবয়েডের কটা তল দেখো, তল হচ্ছে এইগুলো হচ্ছে একটা তল, এবং এটা একটা তল, এর নিচে এটা একটা তল,
এগুলো হচ্ছে তল। এখন কটা তল আছে? একটা, দুটো, তিনটে, এইদিকে একটা, চারটে, পেছনের দিকে একটা, পাঁচটা, আর সামনের দিকে একটা, ছটা। ভেবে নাও তুমি একটা ঘরে বসে আছো, তাহলে ঘরে কটা তল? চারটে দেওয়াল, তাহলে চারটে দেওয়ালের প্রত্যেকটা এক একটা তল, তাহলে চারটে তল, উপরে ছাদ একটা, পাঁচটা তল, আর নিচে মেঝে নিয়ে হলো তোমার ছখানা তল। তাহলে তলের সংখ্যা কত? 6। তাহলে এফ হচ্ছে তল। এখানে তলকে এফ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হচ্ছে, তাহলে তলের সংখ্যা কত? 6। কিনারা, কিনারা মানে ধার, তাহলে এইটা হচ্ছে একটা ধার, এখানে এইরকম, এটা একটা ধার, এটা একটা ধার, এরকমভাবে চার ধারে চারটে ধার, উপরে আমরা চারটে ধার পাচ্ছি অর্থাৎ 8টা, আর নিচে চারটে ধার, অর্থাৎ টোটাল কত হলো? 8খানা ধার হলো। তাহলে ধার বা কিনারা, ধার বা কিনারা, যাকে আমরা ই চিহ্ন দ্বারা চিহ্নিত করছি, তাহলে ই ইকুয়ালস টু কত হলো? 12। এবং শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এইভাবে আমরা কটা শীর্ষবিন্দু পাচ্ছি? 4টে, আর নিচে 4খানা, অর্থাৎ 8খানা শীর্ষবিন্দু পাচ্ছি, এবং শীর্ষবিন্দুকে ভি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হচ্ছে। তাহলে শীর্ষবিন্দু অর্থাৎ ভি ইকুয়ালস টু 8। এবার আমরা কী বার করবো? এফ প্লাস ই প্লাস বি, অর্থাৎ এই তিনটে মানকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা পাবো এফ প্লাস ই প্লাস ভি ইকুয়ালস টু 6 প্লাস 12 প্লাস 8। তো 12 আর 8 যোগ করলে হচ্ছে 20, 20 আর 6 26, তাহলে 26, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর 26, অর্থাৎ সি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, যদি এ ও বি দুটি সম্পূরক কোণ হয়, সম্পূরক কোণের অর্থ হলো যখন দুটো কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি সমান হয়, তখন কোণ দুটোকে বলবো পরস্পর সম্পূরক। অর্থাৎ এ এবং বি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি সমান, তাই এ এবং বি এই দুটো কোণকে আমরা বলবো পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এবারে এ আর বি যদি সম্পূরক কোণ হয়, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি ইকুয়ালস টু কত হবে? দেখো, তোমরা যারা ক্লাস 10-এর পরে যারা জেক্সপো এক্সাম দেবে, অথবা যারা ক্লাস 10-এর পরে সায়েন্স নিয়ে পড়োনি, অন্য কোনো স্ট্রিম নিয়ে পড়েছো, কমার্স বা আর্টস নিয়ে পড়েছো, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা বুঝতে একটু জটিল হবে। তার কারণে এই অঙ্কটা ক্লাস 11 লেভেলের কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা যদি এর ওপর আলাদা করে যদি ভিডিও চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার তোমাদের জন্য এর উপরে কোনো ভিডিও বানাবো। তাহলে দেখো, এখানে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি, এই রাশিটার মান বার করতে গেলে আমাদের কি করতে হবে? বি এর জায়গায় বি যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণের পরিবর্তে আমাদের কি করতে হবে? এ কে লিখতে হবে। কিভাবে? বি ইকুয়ালস টু কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে বি এর জায়গায় আমি লিখবো 180 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ বি এর পরিবর্তে আমরা এর আকারে কোণটাকে লিখব। তাহলে আমাদের কাছে কী থাকলো? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি, বি এর জায়গায় লিখব 180 ডিগ্রি মাইনাস এ। এরপরে আমাদের পরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ, অর্থাৎ 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি। আর এখানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের অর্থ হচ্ছে যে কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির থেকে কম, এরকম মানের যে কোনো কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। যেমন 35 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, যেমন 55 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, যেমন 89 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, কিন্তু 90 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। 90 ডিগ্রিকে আমরা বলি সমকোণ। তো এ হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, আমরা জানি দুটো অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূলবিন্দু, এবং এই মূলবিন্দুর চার ধারে আমরা দেখতে পাচ্ছি চারটে অংশ সৃষ্টি হয়েছে, যার প্রত্যেকটা অংশকে আমরা বলে থাকি এক একটা পাদ। তাহলে এটা প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই 2 ইন্টু 90 এর অর্থ হচ্ছে 1 ইন্টু 90,
অর্থাৎ প্রথম পাদ, তারপর 2 × 90 অর্থাৎ দ্বিতীয় পাদ। এখানে আমরা কি করছি, যখন আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করি তখন সেক্ষেত্রে তোমরা মনে রাখবে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে একটি সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখাকে, এই ধরে নাও ওবি সরলরেখার সাপেক্ষে আরেকটি সরলরেখাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়। এর ফলে যে কোণটা তৈরি হয় সেই কোণকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ, এবং ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক হয়, ঋণাত্মকও হয়। তো যখন কোনো একটি রেখা বা রশ্মির সাপেক্ষে আরেকটি রেখাকে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো তখন যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা তখন বলবো ধনাত্মক কোণ। অর্থাৎ এখানে যে কোণটা আছে, যে কোণটা সৃষ্টি হলো, এই কোণটার মান আমি তো ধরে নিই 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি কোণটাকে আমরা তখন বলবো +30 ডিগ্রি কোণ। তার কারণ ওবি রেখার সাপেক্ষে ওএ রেখাটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর ফলে এই 30 ডিগ্রি কোণটা তৈরি হয়েছে, তাহলে এটা +30 ডিগ্রি হবে। একইভাবে ওবি রেখার সাপেক্ষে ওএ রেখাটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তার ফলে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে লিখব এই কোণটার মান -30 ডিগ্রি। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ 2 × 90 ডিগ্রি আছে, তার মানে এখানে প্লাস আছে। অর্থাৎ আমরা এই 2 × 90 ডিগ্রি কোণটাকে পরিমাপ করার জন্য আমরা এই এক্স অক্ষের সাপেক্ষে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, অর্থাৎ দুখানা 90 ডিগ্রি যাব। এক একটা পাদ 90 ডিগ্রি সমান হয়, তাহলে প্রথম পাদ অর্থাৎ 1 × 90 গেলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তারপর আবার যাব আরও 90 ডিগ্রি, অর্থাৎ আমরা অতিক্রম করলাম 2 × 90 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে এতটা আমরা আসলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 × 90 ডিগ্রি কোণের সমান আসলাম। এরপরে মাইনাসে, তো মাইনাসের অর্থ হচ্ছে আমি ঘড়ির কাঁটার এবার দিকে ঘুরবো। কতটা ঘুরবো, এইখান থেকে এত অবধি তো এসেছিলাম, এই পথে আসার পর আমি আবার এ ডিগ্রি এখানে আমরা ঘুরবো, ঠিক আছে, কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এর ফলে আমরা এখানে ও বিন্দু থেকে একটি রেখা টানবো, তাহলে আমরা কত ডিগ্রি ঘুরলাম, এ কোণ ঘুরলাম, যার ফলে এই রেখাটা আমরা এখানে পেলাম। এবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমরা কি করব, দেখব যে এই হচ্ছে সমগ্র কোণটা তৈরি হলো। তো এই যে কোণটা তৈরি হলো এই কোণটার মানই হচ্ছে 180 ডিগ্রি - এ, এবং এই রেখাটা যেহেতু দ্বিতীয় পাদে আছে তাহলে এই দ্বিতীয় পাদে থাকার ফলে ট্যানের মান কি হবে, ঋণাত্মক হবে। তোমরা জেনে রাখবে দ্বিতীয় পাদে যখন কোনো কোণ থাকে তখন সেই কোণের ট্যান ঋণাত্মক হবে। তাহলে এখানে আমরা লিখব sec² a - tan a এটার হোল স্কোয়ার, -tan এর হোল স্কোয়ার। মাইনাস এই কারণে হলো যেহেতু এই যে কোণটা আছে এই কোণটা দ্বিতীয় পাদে আছে, আর দ্বিতীয় পাদে থাকলে ট্যান ঋণাত্মক হয়, তাই এখানে লিখেছি -tan a। এবার ট্যান কেন লিখেছি, তার কারণ 90 ডিগ্রি আছে এবং তার পাশে আছে জোড় সংখ্যা। 90 ডিগ্রির পাশে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই ট্যানটার কোনো পরিবর্তন হবে না, ট্যানই লিখতে হবে, এবং এখানে এ আছে, এ তোমাকে লিখতেই হবে। তো এখানে যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে কি হতো, এখানে বিজোড় সংখ্যা থাকলে ট্যানটা পরিবর্তন হয়ে আসতো কট, যেমন এখানে 1 × 90 থাকলে এখানে হতো কটে, যদি এখানে 3 × 90 যদি থাকতো তাহলে এখানে হতো কটে। আর সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্টে যদি ট্যানের মান থাকে তাহলে সেই মানটা হবে ঋণাত্মক। যেহেতু এই 2 × 90 - এটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে, এই কোণটা দ্বিতীয় পাদে আছে, তাই তার ট্যানের মান ঋণাত্মক হবে। আমি এখানে তোমাদের উল্লেখ করে দিই, ফার্স্ট কোয়াড্রেন্টে যতগুলো ত্রিকোণমিতিক কোণ আছে সেগুলো হচ্ছে সবই পজিটিভ হবে, অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক এই দুটো ত্রিকোণমিতিক কোণানুপাত ধনাত্মক হবে। তৃতীয় পাদে যখন কোনো কোণ থাকবে তাহলে সেখানে ট্যান এবং কট এই দুটো ত্রিকোণমিতিক কোণানুপাত কী হবে, ধনাত্মক হবে। এবং চতুর্থ পাদে কস অথবা সেক, কস এবং সেক এই দুটো ত্রিকোণমিতিক কোণানুপাত ধনাত্মক হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরে নেওয়া যাক তোমাকে বার করতে বলা হয়েছে ট্যান 200 ডিগ্রি। 200 ডিগ্রির অর্থ হচ্ছে 180 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ আমরা তৃতীয় পাদে চলে আসলাম, এটা হচ্ছে 200 ডিগ্রি, এখানে এই যে কোণটা আছে 200 ডিগ্রি, তাহলে ট্যানের 200 ডিগ্রি ধনাত্মক হবে। কেন, ট্যান 200 ডিগ্রি যে লাইনটা আমরা পেলাম, এই যে রেখাটাকে আমরা ঘোরাচ্ছি, তাহলে এই রেখাটা যেহেতু তৃতীয় পাদে অবস্থিত তাহলে
এইখান থেকে কোণটা পরিমাপ করলে আমরা দেখছি 200 ডিগ্রি আসছে, এবং এই কোণটা যেহেতু তৃতীয় পাদে অবস্থিত এবং তৃতীয় পাদে যেহেতু ট্যান পজিটিভ হয়, তাই ট্যান 200 ডিগ্রির মান যাই হোক না কেন সেই মানের আগে একটা পজিটিভ সাইন থাকবে। তাহলে এখানে আসলো মাইনাস, কারণ এই কোণটা দ্বিতীয় পাদে অবস্থিত, আর এখানে 2 আছে বলে ট্যানের কোনো পরিবর্তন হলো না, ট্যানই হবে। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আছে সেক স্কোয়ার এ, আর এখানে মাইনাস দেবো, মাইনাস আছে, আর এই সংখ্যাটার পাওয়ার কি আছে, জোড় সংখ্যা আছে, তাহলে এখানে মাইনাসটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এ। তাহলে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারের মান কত, 1, কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়। এই অর্থে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারের মান হবে 1। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর বি, অর্থাৎ 1। পরের প্রশ্ন, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমকোণ সংলগ্ন, দুটো বাহু দৈর্ঘ্য সমান, তাকে আমরা বলি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণই সমকোণ হতে পারে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এবং এই সমকোণ সংলগ্ন এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু দৈর্ঘ্য পরস্পর সমান। এই কারণে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু। তো এই ত্রিভুজের বিটা হচ্ছে সমকোণ, তাহলে এখানে আমরা বি দেখাবো, আর ত্রিভুজটা ছিল এবিসি, তাহলে এ এবং সি এখানে দেখিয়ে দিলাম। এবার তোমরা জেনে রাখো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। তাহলে এবি বাহুর বিপরীতে সি কোণটা আছে, তাহলে সি কোণের সাথে সমান হবে বিসি বাহুর বিপরীতে যে কোণটা আছে অর্থাৎ এ কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হবে। এবং যেহেতু এটা একটা ত্রিভুজ, তার তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, যার মধ্যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এ এবং সি এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। এবার যেহেতু এ আর সি এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে প্রত্যেকটা কোণ কি হবে, 90 ডিগ্রির অর্ধেক হবে। এই দুটো কোণ মিলে কি হয়, 90 ডিগ্রি হচ্ছে, এবং এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির অর্ধেক হবে, অর্থাৎ প্রত্যেকটা কোণ হবে 90/2 অর্থাৎ 45 ডিগ্রি করে। এখন এ কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 45 ডিগ্রি। তাহলে যে রাশিটার মান বার করতে দিয়েছে সেটা লিখি। এখানে এ বলতে এ কোণকে বোঝানো হচ্ছে, আর সি বলতে সি কোণকে বোঝানো হচ্ছে। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সি। তাহলে এখানে এ এবং সি এর মান আমরা বসিয়ে দেবো এবারে। সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। এবার সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে থিটাটা কত, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে থিটা হলে এখানেও থিটা থাকতে হবে, তবেই কিন্তু 1 আসবে। এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এখানে কস স্কোয়ার 2 থিটা আছে, তাহলে কিন্তু 1 আসবে না। এই দুটো কোণ কিন্তু সমান থাকতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছি এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আছে, তাই সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু 1। অথবা তোমরা কিন্তু সাইন 45 এর ভ্যালু বসিয়ে দিতে পারো। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে তার স্কোয়ার, আর কস 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে তার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ আর হাফ যোগ করলে কত হয় 1। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর 1, অর্থাৎ এ অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, যদি সাইন ইকুয়ালস টু 3/5 হয় এবং এ যদি প্রথম কোয়াড্রেন্টে না থাকে তাহলে এই রাশিটার মান কত হবে। দেখো তোমরা এটার একটু সূত্র লিখে নাও, 2 sin a ইন্টু cos a, অর্থাৎ এই রাশিটার মান বার করার অর্থ হলো cos a প্লাস 2 sin a ইন্টু cos a ডিভাইডেড বাই tan a প্লাস sec a, এই রাশিটার মান বার করা। তাহলে এই রাশিটার মান বার করতে গেলে যে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান দরকার সেগুলো হচ্ছে cos a, sin a, tan a এবং sec a। এই চারটে রাশির মান বার করা হয়ে গেলে এখানে বসিয়ে দেবে, তোমরা এই রাশিটার মান পেয়ে যাবে। এখন দেখো এখানে দিয়ে দিয়েছে কি এ প্রথম কোয়াড্রেন্টে নেই। এখন আমরা জানি এই রকম চারখানা কোয়াড্রেন্ট আছে, যার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। যেহেতু এ প্রথম কোয়াড্রেন্টে নেই, তাহলে কোন কোয়াড্রেন্টে হতে পারে, দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ কোয়াড্রেন্টে আছে। এ হচ্ছে এখানে কোণ, এই কোণটা দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ পাদে আছে। দেখো তাহলে কোন পাদে অবস্থিত, যেহেতু সাইনের মান ধনাত্মক দিয়েছে
যেহেতু সাইনের মান ধনাত্মক দিয়েছে এবং আমরা জানি সাইন এ, সাইনের মান ধনাত্মক হয় প্রথম পাদে অথবা দ্বিতীয় পাদে। যেহেতু প্রথম পাদে নেই, এই এ কোণটা যেহেতু প্রথম পাদে নেই, তাহলে অবশ্যই এ কোণটা দ্বিতীয় পাদে অবস্থিত। এই কারণে সাইনে ইকুয়ালস টু 3/5 হয়েছে, মানে পজিটিভ হয়েছে। তাহলে সাইনের মান পজিটিভ, এই অর্থে সাইনের মান হয় প্রথম পাদে অথবা দ্বিতীয় পাদে অবস্থিত হবে। যেহেতু এ বলে দিয়েছে প্রথম পাদে নেই, তাই এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। এবং দ্বিতীয় পাদে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, যেমন সাইন আর কোসেক বাদ দিয়ে বাকি যেগুলো আছে কস, সেক, ট্যান এবং কট, সবই কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ বা ঋণাত্মক হবে। তাহলে এবার আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এখানে এই কোণটাকে আমরা এ দেখাবো। তো এ কোণের সাপেক্ষে সাইন, আমরা একটা নাম দিয়ে দিই এ বি সি। তো এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব, এ কোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। তাহলে লম্বের মান হবে 3K আর অতিভুজের মান হবে 5K। কেন? তার কারণ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব দিয়েছে 3K আর অতিভুজ দিয়েছে 5K। তাহলে এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে 5 অতিভুজ। তাহলে 3K 5K। তাহলে ভূমি কত হবে? 4K হবে। ভূমি হবে 4K। তার কারণ আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? বাহুগুলোর অনুপাত হয় 3:4:5, যার মধ্যে একটি বাহু দিয়েছে 3 আর একটি বাহু দিয়েছে 5। তাহলে অবশ্যই যে বাহুটা জানা নেই তার মাপ হবে 4, তার পরিমাণ হবে কত? 4। তাহলে এখানে হবে 4K। এবার আমরা এক এক করে এই রাশিগুলোর মান বার করে নিই। তাহলে দেখো কস এ, তাহলে এ কোণের সাপেক্ষে কস, মানে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 4K আর অতিভুজ হচ্ছে 5K। এবং যেহেতু আমরা বলেই দিলাম যেহেতু এ হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে সেখানে কস ঋণাত্মক হবে, ট্যান ঋণাত্মক হবে এবং সেকও ঋণাত্মক হবে। তাহলে এই মানটার আগে একটা ঋণাত্মক চিহ্ন দেবো। তাহলে কে কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে হলো -4/5। একইভাবে আমরা ট্যান বার করব। ট্যান এ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তাহলে এখানে মাইনাস দেব। লম্ব এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 3K আর ভূমি হচ্ছে 4K। তাহলে এখানে আমরা মান পেলাম -3/4। আর বার করব আমরা সেক। তাহলে সেক এ, সেক হচ্ছে কসের উল্টোটা হয়, অর্থাৎ অনন্যক হয়। তাহলে কসের মান -4/5, তাহলে সেকের মান হবে -5/4। এবারে আমরা এই রাশিটার মান বার করব। কসে প্লাস, এখানে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a। তাহলে এখানে sin 2 এ লিখলাম না, তার সূত্রটা লিখছি 2 sin a ইন্টু cos a ডিভাইডেড বাই tan a প্লাস sec a। এবার আমরা প্রত্যেকটি রাশির মান এখানে বসিয়ে দিই। কসের মান হচ্ছে -4/5 প্লাস 2 ইন্টু সাইনের মান 3/5 দিয়ে দেওয়া হয়েছে এখানে। কসে -4/5 ডিভাইডেড বাই ট্যানের মান হচ্ছে -3/4 আর সেকের মান হচ্ছে -5/4। এবার ক্যালকুলেশন করো, দেখো পেয়ে যাচ্ছ। তাহলে -4/5 আর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 ছক 24, 24/5 ডিভাইডেড বাই -3/4 -5/4। এবার আমরা কি করব? উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই। তাহলে থাকছে 4/5, এখানে হচ্ছে 24/5, সরি এখানে 25 আসবে, 5 × 5 25, তাহলে এখানে 25 ডিভাইডেড বাই এখানে মাইনাস কমন নিচ্ছ, তাহলে হচ্ছে 3/4 প্লাস 5/4। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা থাকছে সেখানে আমি লসগু করব। উপরে লসগু হচ্ছে 25, তাহলে এখানে হচ্ছে 5 × 5 = 25, 4 × 5 = 20 প্লাস 25 এখানে হচ্ছে 24, আর এখানে লসগু হচ্ছে 4, তাহলে 3 + 5 অর্থাৎ উপরে আসছে 44/25, নিচে আসছে 8/4। তাহলে কি পাচ্ছি? 44/25, এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 4/8। এবার আমরা কাটাকুটি করব। তাহলে 4 দুগুণে 8 আর 2 আর 44 ক্যান্সেল হয়ে 22,
অর্থাৎ 22/25, 22/25। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সি, অর্থাৎ 22/25। পরের প্রশ্ন, মূল অক্ষদ্বয় এবং ax + by + c = 0 দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল, মূল অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সরলরেখাকে x/a + y/b = 1 এই আকারে রূপান্তর করতে হবে। এখানে যে সংখ্যাটা থাকবে ডান দিকে সেটা সবসময় 1 হবে। এবার এই সরলরেখাটা আমরা যদি অঙ্কন করি তাহলে এখানে বোঝাচ্ছে এ বোঝাচ্ছে x ছেদিতাংশ, মূল বিন্দু থেকে সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর দূরত্বটাকে আমরা বলি x এর ছেদিতাংশ, এবং এই x এর ছেদিতাংশ কত হবে? a হবে। এবং y/b, এই b এর অর্থ হচ্ছে এই সরলরেখাটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে মূল বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব b, এবং একে আমরা বলবো y ছেদিতাংশ। এইবার তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ½ × a × b। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি এই সরলরেখাটা মূল অক্ষদ্বয় দ্বারা যে ত্রিভুজ গঠিত করেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে তাহলে আমরা এই সরলরেখাটিকে আমরা x/a + y/b = 1 এই আকারে রূপান্তর করব। তাহলে ax + by + c = 0। এখান থেকে আমরা পাচ্ছি ax + by = -c। এবার -c দিয়ে প্রত্যেকটা রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব 1। তাহলে ax/-c + by/-c = -c/-c অর্থাৎ 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা, এটিকে লিখবো এইভাবে x/-c/a। দেখো এখানে x এর পাশে কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না, তাই এখানে a আছে, a দিয়ে আমরা কি করলাম, এই এটাকে নিচে নিয়ে চলে আসলাম এইভাবে। তাহলে এখানেও করব y/-c/b = 1। এখানে যে ঋণাত্মক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই ঋণাত্মক চিহ্নের অর্থ হচ্ছে এই সরলরেখাটা x অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করেছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এইখান থেকে এই যে মূল বিন্দু থেকে বাঁ দিকে সরলরেখাটা ছেদ করেছে, আর y অক্ষকে মূল বিন্দু থেকে নিচের দিকে ছেদ করেছে, অর্থাৎ এইভাবে সরলরেখাটা আছে। কিন্তু দূরত্ব কত হবে? দূরত্ব কিন্তু এখানে c/a আছে, c/a হবে, কারণ দূরত্ব আমরা ঋণাত্মক লিখি না, পজিটিভ লিখি। আর মূল বিন্দু থেকে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর দূরত্ব কত? c/b। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, তাহলে ½ × ভূমি × উচ্চতা। তাহলে কত হচ্ছে? c × c গুণ করলে c² আর নিচে আসছে 2ab, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর c²/2ab। তাহলে এখানে c অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, cot a × cos a / cot a + cos a এই রাশিমালাটি চারটে অপশনের মধ্যে কোন রাশিমালার সাথে সমান হবে? দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা এখানে একটু শর্টকাট পদ্ধতি করব। আমরা এখানে এর মানটা ধরে নেব এবং এমনভাবে ধরবো যেন উপরে যেন 0 না আসে, নিচে যেন কোনোভাবে 0 না চলে আসে। তাই আমি এখানে a = কত ধরবো? 45 ডিগ্রি ধরে নিচ্ছি। তাহলে a যদি 45 ডিগ্রি হয় তাহলে cot a, যেমনটা এখানে দেওয়া আছে cot a, তাহলে cot এর মান কত হবে? cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে cot এর মান 1 এর সমান। একইভাবে cos a, তাহলে cos এর মান কত হবে? cos 45 ডিগ্রি অর্থাৎ 1/√2। এবার আমরা এই রাশিমালাটির মান বার করব। cot a × cos a / cot a + cos a। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। cot এর মান হচ্ছে 1, তাহলে 1 × cos এর মান হচ্ছে 1/√2 / cot a অর্থাৎ 1 + 1/√2। এবার আমরা এটা যদি গুণ করি, 1 1 কে 1/√2 / এখানে লসাগু হচ্ছে লসাগু √2, তাহলে √2 এর সাথে 1 গুণ করলে √2 + 1, এখানে √2 আর √2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 1/√2 + 1। এবার এই রাশিমালাটিকে আমরা হরের করণী নিরসন করব। হরের করণী নিরসন করার জন্য আমরা √2 + 1 এর করণী নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করব। তাহলে √2 - 1 দিয়ে আমরা ওপর নিচে গুণ করব, কারণ √2 + 1 এর করণী নিরসক উৎপাদক হয় √2 - 1।
এখন √2 - 1 এর সাথে 1কে গুণ করলে আমরা পাবো √2 - 1 আর নিচে আসছে √2 + 1 √2 - 1 অর্থাৎ a + b × a - b সূত্র a² - b²। তাহলে আমরা পাচ্ছি √2 - 1 / 2 - 1 √2 এর স্কোয়ারের অর্থ হচ্ছে 2, তাহলে 2 - 1 অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে √2 - 1 আর নিচে কত আছে 1 আছে। এবার দেখো আমরা এবার দেখব এই যে মানটা এখান থেকে বেরোলো এই মানটাই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা থেকে বেরোবে। যে অপশানটা থেকে আমরা আবার পাবো √2 - 1 সেই অপশানটাই কিন্তু কারেক্ট হবে। এবার দেখো 1/1 আমরা চেক না করে আমরা একটু উপস্থিত বুদ্ধি রাখবো। কীভাবে? দেখো এখানে আনসারে কী এসছে, এখানে মাইনাস এসছে, তাহলে এর নিচে 1 আছে আর উপরে আছে মাইনাস। তাহলে এই চারটে অপশনের মধ্যে থেকে দেখতে হবে উপরে কোন রাশিমালাটাতে মাইনাস আছে, তাহলে এটাতে আছে আর এটাতে আছে, তাহলে এই অপশানটা হবে না, এই অপশানটা হবে না। তাহলে এবার আমরা বি অপশানটা ধরে নিয়ে দেখি যে এই অপশানটা থেকে আমরা √2 - 1 পাই কি পাই না। যদি পাই তাহলে এই অপশানটাই কারেক্ট হবে, যদি না পাই এই অপশানটায় বসিয়ে আবার চেক করার কোনো দরকার নেই, যেহেতু এই অপশানটা হবে না। যদি না হয় তাহলে অবশ্যই এই অপশানটাই কারেক্ট হবে। তাহলে এবার আমরা বি অপশানটাকে ধরে নিয়ে চলি। তাহলে cot a - cos a, cot a অর্থাৎ 1 মাইনাস cos a অর্থাৎ 1/√2 ডিভাইডেড বাই cot a অর্থাৎ 1 ইন্টু cos a অর্থাৎ 1/√2। একইভাবে উপরে লসগু হচ্ছে √2, তাহলে এখানে হচ্ছে √2 - 1 আর নিচে হচ্ছে 1/√2। √2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী পেলাম √2 - 1/1 অর্থাৎ মিলে গেল। তাহলে বি অপশানটাই কারেক্ট হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর cot a - cos a ডিভাইডেড বাই cot a ইন্টু cos a। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের পার্থক্য 2/5 পাই রেডিয়ান, ডিগ্রিতে দুটি কোণের পরিমাপ লেখো। দেখো একটা সমকোণী ত্রিভুজের একটা কোণই সমকোণ হয়, এই কোণটাই সমকোণ, এবং বাকি দুটো কোণ হয় সূক্ষ্মকোণ। তাই এই কোণটাকে আমরা যদি ধরে নিই এ কোণ, এই কোণটাকে যদি আমরা ধরে নিই বি কোণ এবং সমকোণ তৈরি হচ্ছে সি বিন্দুতে, তাহলে এ কোণ এবং এই বি কোণ এই দুটো কোণের মান কিন্তু 90 ডিগ্রির থেকে কম হয় এবং 0 ডিগ্রির থেকে বেশি হয়। তাই এ এবং বি এই দুটো কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তো এই দুটো সূক্ষ্মকোণ অর্থাৎ এ কোণ এবং বি কোণ, যদি আমি ধরে নিই এ কোণটা বড়, যদি আমি ধরে নিই এ কোণটা বড়, তাহলে মানে বি কোণের সাপেক্ষে, তো এ কোণ যদি বি কোণের থেকে বড় হয় তাহলে আমরা লিখতে পারি a - b = 2π/5 রেডিয়ান। এবার আমাদের যেহেতু ডিগ্রিতে কোণ দুটোর পরিমাপ লিখতে বলেছে, তাই এই 2π/5 রেডিয়ানকে আমরা ডিগ্রিতে রূপান্তর করব। তোমরা জেনে রাখবে যে পাই রেডিয়ান, রেডিয়ানকে আমরা সি চিহ্ন দিয়ে চিহ্নিত করি, তো পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রির সমান। তাহলে এখানে পাই আছে আর রেডিয়ান আছে অর্থাৎ পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ানের জায়গায় আমরা কি লিখব 2/5, এই পাই রেডিয়ানের জায়গায় আমরা লিখব 180 ডিগ্রি। এবার তোমরা কাটাকুটি করো, 3 × 5 = 15, 5 × 6 = 30 অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, কোণ দুটির সূক্ষ্মকোণ দুটির পার্থক্য কত 72 ডিগ্রি। এবং যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু সমকোণী ত্রিভুজের একটি কোণ যেহেতু 90 ডিগ্রি আর তিনটে কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকবে সেই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, যার মধ্যে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, অর্থাৎ a + b = 90 ডিগ্রি। এবার আমরা সমাধান করব, বি আর বি ক্যান্সেল করে দেবো, প্লাস করে দিলে বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী পেলাম 2a = 90 + 72 অর্থাৎ 162 ডিগ্রি। তাহলে a = কত 162/2 অর্থাৎ 81 ডিগ্রি। এবার আমরা দেখব 81 ডিগ্রি কোন অপশানটাতে আছে, থার্ড অপশানটাতে আছে, তাহলে এই অপশানটাই কারেক্ট হবে। তো একটা কোণ যদি 81 ডিগ্রি হয় তো অবশ্যই আর একটা কোণ কত ডিগ্রি হবে 9 ডিগ্রি হবে। তাহলে 81 ডিগ্রি + 9 ডিগ্রি = কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো সূক্ষ্মকোণের মাপ হবে 81 ডিগ্রি এবং 9 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি মালগাড়ির চাকার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার এবং চাকাটি এর স্থির কেন্দ্রের চারিদিকে সেকেন্ডের 1/9 ভাগে 80 ডিগ্রি আবর্তন করে। চাকার রিমের উপর একটি বিন্দু 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। দেখো একটা চাকা আছে, এই চাকাটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করছি = 50 সেন্টিমিটার।
এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ সব কিলোমিটার এককে দিয়েছে, তো আমরা এটা লাস্টে রূপান্তর করে নেব, তো সেন্টিমিটার। এবার এই চাকাটা এর স্থির কেন্দ্রের সাপেক্ষে, আমরা জানি চাকা যদি ঘোরে তাহলে চাকার কিন্তু কেন্দ্র ঘোরে না, কেন্দ্রের সাপেক্ষে চাকাটা ঘোরে, কেন্দ্র কিন্তু স্থির থাকে। তো স্থির কেন্দ্রের চারিদিকে চাকাটা কি করছে, সেকেন্ডের 1/9, সেকেন্ডের 1/9 অর্থ হচ্ছে 1/9 সেকেন্ড, 1 সেকেন্ড ইন্টু 1/9 অর্থাৎ 1/9 সেকেন্ড। তো 1/9 সেকেন্ডে 80 ডিগ্রি আবর্তন করে। এই যে আবর্তন করছে এটা কিন্তু কৌণিক আবর্তন দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কৌণিক সরণ, এটাকে আমরা বলবো কৌণিক সরণ। অর্থাৎ 1/9 সেকেন্ডে চাকাটা 80 ডিগ্রি আবর্তন করার অর্থ হচ্ছে 80 ডিগ্রি কৌণিক সরণ হয়েছে, তার কৌণিক সে দূরত্ব অতিক্রম করেছে, 80 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করেছে। তো চাকাটা রিমের উপর, এই রিম বলতে বোঝাচ্ছে পরিধির উপর, চাকার পরিধির উপর কোনো একটা বিন্দু, ধরে নাও এ বিন্দুটা 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে দূরত্ব অতিক্রম করার অর্থ হচ্ছে রৈখিক দূরত্ব কতটা অতিক্রম করবে সেটা চাওয়া হয়েছে। তো আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে চাকার রিম বা চাকার পরিধি। এবার তোমরা জেনে রাখো চাকা যখন একবার ঘুরবে, একবার সম্পূর্ণভাবে ঘুরবে, তাহলে তখন কি হবে, চাকাটা কতটা রৈখিক দূরত্ব অতিক্রম করবে, চাকাটার যে পরিধি আছে, অর্থাৎ এ বিন্দু থেকে শুরু করে ঘুরে এসে আবার যদি এ বিন্দুতে আসা যায় তাহলে এটা হচ্ছে তার চাকার পরিধি। তো এই যে পরিধির যে পরিমাপটা হবে সেই পরিমাপটাই কিন্তু চাকা একবার ঘোরার ফলে অতিক্রম করবে। অর্থাৎ চাকার যে পরিধির সূত্র হচ্ছে 2πr, চাকার পরিধি হচ্ছে 2πr, এটা হচ্ছে চাকার পরিধি। অর্থাৎ চাকার পরিধি আসলো কত, 2π ইন্টু 50, আর এর মান 50 দিয়েছে, অর্থাৎ 100 পাই সেন্টিমিটার। তো চাকা যদি একবার সম্পূর্ণভাবে ঘোরে তাহলে চাকাটি এত পাই সেন্টিমিটার পথ রৈখিক দূরত্ব অতিক্রম করে, এবং এক পাক ঘোরার অর্থ হলো 360 ডিগ্রি অতিক্রম করা, এক পাক ঘোরার অর্থ হলো 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করা। অর্থাৎ 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করলে রৈখিক দূরত্ব 100 পাই সেন্টিমিটার অতিক্রম করে। তাহলে 80 ডিগ্রি আবর্তন করার অর্থ কত রৈখিক দূরত্ব, তাহলে সেটা আমরা বার করে নেব। তাহলে 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করার অর্থ হলো 100 পাই সেন্টিমিটার রৈখিক দূরত্ব অতিক্রম করা। তাহলে 1 ডিগ্রির অর্থ কি, 1 ডিগ্রির অর্থ হচ্ছে 100 পাই বাই 360 সেন্টিমিটার পথ অতিক্রম করা, আর 80 ডিগ্রির সমান হচ্ছে 100 পাই বাই 360 ইন্টু 80, এত সেন্টিমিটার পথ অতিক্রম করা। এবার যদি তোমরা ক্যান্সেল করো তাহলে 0 আর এখানে 0 ক্যান্সেল হয়ে গেল। এবার যদি 4 দিয়ে কাটো 29, অর্থাৎ 200 পাই ডিভাইডেড বাই 9, এত সেন্টিমিটার পথ এখন অতিক্রম করছে। তাহলে 80 ডিগ্রি কোণ আবর্তন করার অর্থ হলো এতটা রৈখিক পথ অতিক্রম করা। এবার যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে 80 ডিগ্রি পথ, 80 ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করার জন্য সময় লাগে 1/9 সেকেন্ড, তাহলে বলতেই পারি এতটা পথ অতিক্রম করতে 1/9 সেকেন্ড সময় লাগে। তাহলে 1/9 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে, 200 পাই বাই 9 সেন্টিমিটার পথ যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কতটা পথ যাবে, 200 পাই বাই 9 ডিভাইডেড বাই 1/9, এত সেন্টিমিটার, অর্থাৎ 200 পাই বাই 9 ইন্টু 9, এত সেন্টিমিটার, 9 9 ক্যান্সেল হয়ে গেল, 200 পাই সেন্টিমিটার পথ যাচ্ছে। এবার এখানে বার করতে বলেছে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে। 1 ঘন্টার অর্থ হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টার অর্থ হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে চাকাটি যাবে 200 পাই ইন্টু 3600, এত সেন্টিমিটার। তাহলে হচ্ছে এখানে 36 জন্য 72, 0000 পাই, এত সেন্টিমিটার পথ। এবার আমরা এখানে পাইয়ের মানটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 720000 ইন্টু 3.14, এত সেন্টিমিটার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে পাবো, দেখো তোমরা এখানে ক্যালকুলেশনটা করো, তোমরা মেন্টালি করবে বা খাতা কলমে করবে, আমি এখানে ক্যালকুলেটার সময় বাঁচানোর জন্য দেখিয়ে দিচ্ছি, তোমরা কখনোই ক্যালকুলেটারে বাড়িতে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে না। 720000 ইন্টু 3.14, এত সেন্টিমিটার। এবার এই সেন্টিমিটারকে যদি আমরা কিলোমিটার নিয়ে আসি তাহলে আমরা 1 লাখ দিয়ে ভাগ করব, 2
2.60800 ডিভাইডেড বাই 1 লাখ দিয়ে ভাগ করলাম। এইবার দেখো যদি ভাগ করি তাহলে এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, আর এখানে হাজার আছে, হাজারের অর্থ হচ্ছে এখানে দশমিকটা 3 ঘর বাঁদিকে সরে যাবে, অর্থাৎ 22.608 এত কিলোমিটার। এবং এই এত কিলোমিটারকে আমরা প্রায় লিখতে পারি 23 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডি, অর্থাৎ প্রায় 23 কিলোমিটার। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। এতে কী হবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।